दिन रात्रि है দিনের বেলা কি মজাটা হইতো আইলে ফটো নিয়ে না ওই পাগলা জামা দিতে রাত তো লাগছে যা ষষ্ঠী হইলে কি করব না হেগো শুরু হইতেছে চুপ কথা আর সময় দাও না কি হবে না চামড়া তিন হয়েছে না কই দি এই দুই সব এই মাথা হ্যাং করবো তো লাগছে কি দেয় কি ব্যাপার কি করবা কত দুনিয়া শুরু করতে গেলে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে দুদিনে ভয়েস দেওয়া আছে, তাই শেষের দিকে ভিডিওটা একটু অন্যরকম হবে। সব অন্ধকার, কিছুই দেখা যায় না। এখানে ভিডিওটা একটু মিউট করে তোমাদের একটা কথা জানাতে এলাম। খুব আনন্দ সহকারে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু শেষের দিকে এরকম দুঃখের একটা ঘটনা তোমাদের জানাতে হবে সেটা ভাবিনি। প্রথম দিকে কিছু বলিনি ওই ব্যাপারে, কারণ আমার ভয়েস ওভার 13ই জুন কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই ওটা চেঞ্জ না করে শেষের দিকেই তোমাদের জানালাম। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আরে শর্ট একটা তুললাম, ব্লগ একটা তুললাম, তাই না? চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি তো অনেক ভিডিওই দিতে পারিনি, সব জমা হয়ে গিয়েছে। আর এরপর আস্তে আস্তে ভিডিওগুলো দিচ্ছি, তাই জামাই ষষ্ঠীর পর থেকে আরও কিছুদিন ভিডিও জমে গিয়েছে, সেগুলো দিতে পারিনি। আজকে সবগুলো একসঙ্গে করে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তুমি রাখবা খাবে কেমন করবো এখন তো বাজে রাত 12টা, আর আজকে না IPL-এর সেমিফাইনাল ছিল, তাই সেটা দেখতে দেখতে এত রাত হয়ে গিয়েছে। আর এখন খাওয়ার টাইমে দেখো কারেন্টেই নেই। ঘরে যদি থাকে ব্লগার বউ, তাহলে কিন্তু সব স্বামীদের আমার এই বরমশের মতোই অবস্থা হবে। দেখো না, গরমের মধ্যে কারেন্ট ছিল না, হাফ প্যান্ট আর সেন্টো গেঞ্জি পরে খেতে বসেছে, সেটাও ভিডিও করছি আমি। তাই কিন্তু মাঝে মাঝে ও বিরক্ত হয়ে যাচ্ছে। খাওয়ার সময় ক্যামেরা ধরলে এরকমটা তো হবেই, তাই না? মুম্বাই কারেন্ট আসছে, তখন অন্ধকার ছিল না। বিয়ে 13 বছর পর বর্মশাই প্রথম এই শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী খাচ্ছে, কারণ আমার বাবার বাড়িতে ষষ্ঠী নেই। তাই আমার মা থাকাকালীনও কখনো কিন্তু ও ষষ্ঠী খেতে পারেনি। তবে এবার মহুয়ার উদ্যোগে এই ষষ্ঠীর আয়োজন। শুনেছি এই দিনে নাকি আমাদের বংশে কারো ঘরে সাপ হয়েছিল, এই নিয়েও একটা বিশাল কাহিনী রয়েছে। সে যাই হোক, তো চলো তোমাদের এখন বলি এখানে কি কি আইটেম ছিল। ডাল, 5 রকমের ভাজি, মাছের ঝোল, পাঁঠার মাংস, চাটনি, দই, মিষ্টি, জিলাপি, আম, লিচু, এই সমস্ত কিছুই কিন্তু বর্মশাই খেয়ে ফেলেছিল। শুধুমাত্র একটা আম রেখে দিয়েছিল, ওটাই খেতে পারেনি। এদিকে বর্মশাইয়ের তাড়ায় পরের দিন সকাল সকাল উঠেই রওনা দিয়েছি। আর এদিকে ঘটেছে এক ঘটনা। এই যে দেখো, আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছি। ওই দূরে দেখছো, ওটা আমাদের টোটো। আমরা অনেকটা দূরেই চলে গিয়েছিলাম, তারপর আবার কিন্তু অনেক রিস্ক নিয়েই আবার চলে আসতে হলো এখানে ওই একটা গ্যারেজে। ওই গ্রামের এখানে গ্যারেজ বলতে ছোট একটা দোকান। তো এখানে টোটো, সাইকেল এসব ঠিক করে। তো হয়েছে কি, আমরা অনেকটা দূরেই চলে এসেছিলাম, হঠাৎ কিন্তু দুজন লোক বলছে যে তাড়াতাড়ি টোটো থেকে নেমে পড়ো, টোটোটা কিন্তু অ্যাক্সিডেন্ট হবে।
তো আমরা বুঝতে না পেরে তাড়াতাড়ি টোটো থামিয়ে নামার পর দেখলাম মানে ওরাই বলল যে চাকাটা নাকি খুলে যাচ্ছে। তো ওই যে চাকা 4টে নাট দিয়ে কিন্তু আটকানো থাকে, তো সেই জায়গাতে শুধু একটা নাটেই বেঁচে ছিল আর বাকি 3টে কোথায় যেন খুলে পড়ে গিয়েছে। আর সেই কারণে চাকাটা বারবার ঢুকছে বেরোচ্ছে, মানে ওই যেরকম করে পৃথিবী ঘোরে ঠিক তেমনিভাবে ঘুরছিল। অথচ আমরা কিন্তু কিছুই টের পাইনি, সোজা চলে যাচ্ছিলাম, অনেক দূর চলে গিয়েছিলাম। তারপর একজনের কাছে খোঁজ নিয়ে আবারও আমরা এই শেষারগড়ের মার্কেটের কাছাকাছি দোকানটিতে এসেছি। তো এখানে আসার পর 2টো নাট লাগাতে পেরেছে, আর একটা বলল ওটা নাকি একদম ওই যে থাকে না যেটাতে প্যাচ দেয়, তো সেটাই কেটে গিয়েছে, তো ওটা একদম চেঞ্জ করতে হবে। তারপর অনেক ভয়ে ভয়ে আমরা কিন্তু ফালাকাটা এসেছি, কারণ ওই যে 4টে নাটের মধ্যে 3টে নাট দিয়ে আমাদের কিন্তু ফালাকাটা আসতে হয়েছে। বুঝতেই পারছো কত বড় ফাড়া কেটেছে আমাদের। আর এখানে দেখাচ্ছি আমার অবস্থা দেখো, সকাল সকাল চাতালে যেতে হবে বলে আমাকে কি অবস্থায় নিয়ে এসেছে। একটু না সিঁদুর দিতে পেরেছি না একটা টিপ পরতে পেরেছি, গলার মালা কানের কিছুই পরার সময় দেয়নি, শুধুমাত্র শাড়িটা পরেই চলে আসতে হয়েছিল। ওই যে দেখো 4 লাইনের ব্রিজ নির্মাণ হচ্ছে, যেতে যেতে সেটাও একটু তুলে নিলাম। 4 লাইনের কাজ কিন্তু ধমাধম এগোচ্ছে, কিন্তু এই যে ব্রিজটা এখনও হচ্ছে না বলেই 4 লাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হতে পারছে না, কারণ রাস্তা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে ব্রিজগুলো বানাতেই অনেকটা সময় লাগে। আর ফালাকাটা যেতে সবচেয়ে বড় ওই ব্রিজটাই হবে, সেই কারণে ওটাতেই বেশি সময় লাগছে। তবে ওই জায়গাটাতে এলে কিন্তু টোটোতে চড়ে ভীষণ ভয় লাগে, অনেক টোটো ওখানে কিন্তু উল্টেও যায়, তো সেই কারণে অনেকটা ভয়ে ভয়ে ওই জায়গা পার হতে হয়। কবে যে এই 4 লাইন হবে তারপর গিয়ে শান্তি। এই রাস্তাটা কত চওড়া বুঝতে পারছো, এদিকে গাড়ি চলছে আর ওদিকে আবার ভুট্টা শুকোতে দিচ্ছে। বুঝতেই পারছো একটা লাইনে যদি এত চওড়া হয়, তাহলে ওই যে আর একটা লাইন যখন শুরু হবে তখন কত চওড়া হবে একটা রাস্তা। এখানে দেখো আমার মেয়ের কত প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, এই তো সবে মাত্র ক্লাস 6-এ পড়ে, তাই এত প্রজেক্ট। এগুলো কখন করবে বলো তো? 2 মাসের ছুটি দিয়েছিল স্কুল থেকে, ওই তার মধ্যে এত প্রজেক্ট দিয়েছে। আচ্ছা ওরা পড়াশোনা কখন করবে, এগুলোই কখন বানাবে বলো তো? কেউই তো নিজে বানায় না, তবুও কেন দেয় আমি জানি না। এমন কিছু বানাতে দিতে হয় যেটা ওরা নিজে থেকে বানাতে পারে। তারপর আর কি, নিজেদের কাজকর্ম বাদ দিয়ে আগে ওদের স্কুলের কাজ করো। আর এদিকে ও কিন্তু ড্রয়িংগুলো করেছে, আমি ওকে বানিয়ে দিয়েছি ঠিকই, তবে ওকেও তো কিছু করতে হবে যেহেতু ওর প্রজেক্ট। লুডুর ছক্কা আর পিরামিড বানাতে এতটা কষ্ট না হলেও এই সৌরজগৎ বানাতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, কারণ ওই যে কালো রঙটা এটা করতেই বেশিটা সময় লেগেছে। যদিও ইউটিউব দেখে এটা বানিয়েছি, তবে ইউটিউবে যেসব জিনিসপত্রগুলো দেখিয়েছিল সেগুলো কেনার আমাদের সময় ছিল না। ওখানে দেখেছি একটা বোর্ডের ওপরে কালো একটা পেপার আঠা দিয়ে লাগিয়ে তার উপরে আবার কিছু কার্ডবোর্ড কেটে কেটে এই সূর্য আর গ্রহগুলো আঁকিয়েছে, তারপর ওগুলোকে এইভাবে কিন্তু আঠা দিয়ে সেট করেছে। তবে আমাদের এই জিনিসগুলো কেনার সময় ছিল না, তাই একটা বিয়ের কার্ডের উপরে একটা সাদা কাগজ লাগিয়ে তার উপর কেসপেন দিয়ে রং করা হয়েছে। এবার বুঝতেই পারছো এতটা কালো রং কেসপেন দিয়ে দাগাতে কতটা সময় লেগেছে। শেষে ওটা দিয়েও যখন হয়নি তখন মোম রং ওটা দিয়ে একটু কালার করা হয়েছে। এরপর গ্রহ সূর্যগুলো কী দিয়ে বানাবো তার কোনো কার্ডবোর্ড পাইনি। শেষে শ্বশুরমশাই একটা নতুন জুতোর বাক্স দিল, ওটা দিয়েই গ্রহ সূর্যগুলো বানালাম। এখান থেকে তোমাদেরকে নতুন করে ভয়েস দিচ্ছি, কারণ এখন তোমাদের যে সংবাদটা দেব সেটা দুঃসংবাদ। আর এখানে দেখছো ঠাকুরদা এখনও আমাদের সঙ্গে কতটা সুন্দরভাবে আছে। কে জানতো এটাই আমার শেষ স্মৃতি হবে ঠাকুরদার। আমি ভেবেছিলাম এরপরে হয়তো আরও 1-2 বার তুলতে পারবো ওনাকে। আমি জানতাম উনি আর বেশি দিন নেই, ওনার যে অবস্থা শরীরের, উনি থাকবে না আমাদের সঙ্গে এটা ঠিক, কিন্তু এই যে শেষ স্মৃতি হবে ওনার এটা আমার জানা ছিল না। আর তাই আমি এখনও এটা ভাবতে পারছি না
যে মানুষটা আমাকে এত ভালোবাসতো তিনি আমার সঙ্গে দেখা না করে চলে গেলেন। ওনার সমস্ত আশা নাকি সবাই পূর্ণ করেছে উনি মারা যাওয়ার সময় সবাই বলছিলেন, কিন্তু আমার কাছেই কেন উনি অপূর্ণ আশা রেখে গেলেন? আমার কাছে উনি হ্যাঁ হ্যাঁ না না মোবাইল আটকাবে না, একটু ও খাবে না বলবো তো, একটু একটু করে দিলে তখন খাবে। একটা লোক আসবে বসবে, ভালো হয়েছে মাছটা খায় না, অর্ধেকটা তা খাইল না। চা দিতে আসে দিদি, আমি টিভি দেখতে আসি, দাদু আসে কি বলে আমার হাতের ইলিশ মাছ ভাপা উনি খেতে চেয়েছিলেন। নাচ জামাইকে বলেছিলেন ফালাকাটা থেকে ভালো কোয়ালিটির ইলিশ মাছ আনতে, সেটাই রান্না করে খাইয়েছি। কত যে আবদার ছিল, বোয়াল মাছ, গলদা চিংড়ি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কত কিছু, জিলিপি, মিষ্টি, রসমালাই, সব কিছুই খাইয়েছি। শেষে একটা আবদার এমন করেছেন যেটা আমার পক্ষে করা সম্ভব হয়নি। উনি প্রায়শ্চিত্ত পুজো করবেন, পুরোহিত ডাকতে বলেছিলেন ফালাকাটা থেকে, যেটা আর হয়ে ওঠেনি। সেটা কি করা সম্ভব? তবে ভেবেছিলাম এর বদলে ভাগবত পাঠ দেব, তবে সেটার সুযোগও উনি আমাকে দেননি। পরের দিন সকালেই আমার যাওয়ার কথা ছিল, অথচ সেই রাতেই 13ই জুন পার হতে না হতেই 14ই জুন যেই পড়লো 12:30টায় রাতে উনি চলে গেলেন পরলোকে। আমাকে একটা সুযোগও দিলেন না ওনার ইচ্ছে পূরণ করার। আসলে উনি আমাকে এতটা ভালোবাসতেন, উনি যাওয়ার সময় ভেবেছিলেন আমি যেন ওনাকে কখনোই ভুলি না, সবসময় মনে রাখি, তাই হয়তো আমাকে এই আফসোসটা দিয়ে গেলেন। 4 বছর পর্যন্ত আমার কোনো ভাই হয়নি, তাই তখন থেকেই আমার ঠাকুরদাকে ভাইফোঁটা দেওয়া শুরু। আর এটাই ছিল আমার ঠাকুরদার শেষ ভাইফোঁটা, আর কখনো নেবে না উনি আমার কাছে ফোঁটা। এই দিনটিতে আমি ভাইদেরকে আশীর্বাদ করে গিফট দিলেও একমাত্র তুমিই ছিলে যে কিনা আমাকে আশীর্বাদ করে টাকা দিতে। তাই আমার তো তোমাকে আশীর্বাদ করার ক্ষমতা নেই। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন স্বর্গলোকে স্থান পাও।